আজকে সেই ৩রা আগস্ট। এই দিনটিতে কিন্তু যে আজকের যে বৈষম্য বিরোধী বা এখন এনসিপি তাদের যে বিভিন্ন কোটা নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল তারা কিন্তু এক দফাতে কখনই যায়নি। বাংলাদেশের মানুষ অপরাপর যে যতগুলো দল ছিল সবাই কিন্তু এক দফাতেই কিন্তু ছিল, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে যে ৩রা জুলাই এই দিনে কিন্তু ঐতিহাসিকভাবে এই এনসিপির এই ভাইয়েরাই কিন্তু এই দিন এক দফাতে বাংলাদেশে মানুষের কাছে এক দফাতে অবতীর্ণ হয়ে কিন্তু সবাইকে একাট্টা করে কিন্তু আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, যারই সফল পরিণতি আমরা ৫ তারিখে একটা পলায়ন পর একটা রাষ্ট্রের প্রধানকে আমরা ওইভাবেই দেখেছিলাম। এখন আজকে আপনি আরেকটা কথা বলেছেন, একই দিনে একই সাথে আজকে কেন শাহবাগ আরেকজন কেন শহীদ মিনারে? তখন তো এনসিপির তার নীতি আদর্শভাবে বাংলাদেশের নতুন একটা পার্টি খুলবে, তখন তো আমরা ৫ তারিখের পূর্বে এটা আমরা দেখিনি, বা তাদের স্বপ্নের মধ্যে থাকলেও ওইটা কিন্তু বাস্তবতার সাথে আমরা তখনও অনুধাবন করিনি। এখন মোস্ট ওয়েলকাম রাজনৈতিক দল করবে এদেশের রাষ্ট্র বিনির্মাণে। এবং আপনি যেটা বলেছেন জুলাই সনদ বা ঘোষণাপত্র, যেটাতেই এই ছাত্ররা বা আন্দোলনকারী ঐতিহাসিকভাবে তারা অংশগ্রহণ করেছে, এখানে তারা কি চাচ্ছে? তারা একটা প্রোটেকশন চাচ্ছে, মোট কথা একটা প্রোটেকশন চাচ্ছে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, বা কোনো প্রেক্ষাপটে যদি আবার বাংলাদেশে কোনো এমন কোনো শাসক না আসুক। আজকের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী এই সমস্ত পার্টিসিপেন্ট যারা সত্যিকার অর্থে বাংলাদেশে বুক চিতে মানে এগিয়ে গিয়েছে, সবাই কিন্তু এগিয়ে গিয়েছে। কিন্তু আজকে একটা জিনিস দেখেন, ওই দিনটা এই দিনে কিন্তু সবাই আমরা এককাট্টা ছিলাম, একমতের অনুসারে ছিলাম হাসিনা সরকারের পতন। বাট একটা বছর পরে সেখানে মতানৈক্য থাকবে, বাট মতবিরোধের পর্যায়ে যেটা যাওয়া কখনই উচিত না। তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে আমরা জানি ওই পতিত যে ফাঁসিকি সরকার ছিল সেটা হলো হাসিনা সরকার। কিন্তু আমার মনে হয় যেভাবে যে আঙ্গিকে বাংলাদেশে এখন ফিরোজ ভাই তো বলেছে, আমরা 17 বছর আমরা ভোট দেখিনি, আমরা জনগণের অধিকার আদায়ের যে নাগরিক হিসেবে যেটা আমরা একটা নাগরিকের যে প্রাপ্তি ছিল, কোনো আঙ্গিকে আমরা কিন্তু কাঠামোগতভাবে আমরা কিন্তু নিষ্পেষিত ছিলাম। আমরা কখনই কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমি যে একজন সাধারণ নাগরিক, ভোট থেকে আরম্ভ করে বিচার বিভাগ, আমার কথা বলার স্বাধীনতা, কোথাও কিন্তু সাধারণ মানুষের এটার মানে তার উপভোগের মধ্যেই ছিল না, বরঞ্চ সে যখনই ভোট চাওয়াটাই মনে একটা অপরাধ ছিল। আমার অধিকার নিয়ে যখন আমি সংগ্রাম করবো বা অধিকার নিয়ে যখন আমি সচেতন থাকবো, ওইটাই মনে ওই ফেসিস্টের সময় সবচেয়ে বড় দানবের কাছে ওইটাই সবচেয়ে বড় অপরাধ ছিল। আমি মনে করি এক বছর যেই একটা পরিবেশ আসছে, সেইখানে জুলাই সনদ বা আমাদের যে কোনো আঙ্গিকে আমরা যদি বলি ঘোষণাপত্র, আমার মনে হয় সবাই কিন্তু আজকে দেখেন 19টার মধ্যে আমরা কিন্তু সবাই কিন্তু একমত হয়ে আসছি। এইখানে কোনোভাবে যদি ভোটের রাজনীতি থেকে যদি আমরা দূরে সরে যাই, আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, এবং এই পথে যারাই হাঁটবে তারাও কিন্তু ইতিহাসের কিন্তু কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। আপনি বলেন যে প্রায় এক বছরে জুলাই ঘোষণাপত্রের যে উপযোগিতা সেটা আসলে কতটুকু ধরে রাখতে পেরেছে যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি বা যারা আপনারা একসঙ্গে আন্দোলন করেছেন, এটি আসলে আপনি যেটি বললেন যে যারা আন্দোলন করছেন বিশেষ করে শিক্ষার্থীরা বা এনসিপি, তাদের জন্যই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। এই প্রচেষ্টাটা তো একক কারণ না, যেমন আমরা ওদিন যে সংগ্রামের কাফেলা যখন ছিলাম এককভাবে যে আমরা যখন করিনি, এখন রাষ্ট্র বিনির্মাণে পরবর্তীতে রাষ্ট্র কাঠামোগতভাবে যেটা আমাদের একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা রাষ্ট্র বিনির্মাণে একটা উন্নত রাষ্ট্র আমরা দেখতে চাই, সেখানে সবারই কিন্তু একটা পার্টিসিপেন্ট, একটা কিন্তু সহমত এবং সমমর্যাদা দিয়ে কিন্তু আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তারা একটা আমার আজকে 2টা বার্তা দিয়েছেন, এবং এটা কিন্তু আমি একজন ওনার কর্মী হিসাবে আমি আশাবাদী। সেই কর্মী বসে আছেন সেজন্যই কি প্রতিফলন কম? সরি, মানে উনি লন্ডনে আছেন সেজন্য না, উনি লন্ডনে আছেন, বাট লন্ডনে থাকবেন এটা কিন্তু উনি বলেননি। ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বরে আমরা যতটুকু জানি ইশতেহার ঘোষণা হবে, তারপর উনি এদেশে আসবেন, তাফসিল ঘোষণার পরই কিন্তু উনি আসবেন। এবং আপনি দেখবেন আজকে যে দেখেন বেগম ম্যাডাম আছে কতদিন যাবত অসুস্থ, একটা ঘরের কর্তা যদি না থাকে, যতই সন্তানগুলো অনুগত বা আমরা বাধ্য মানে অভিডেন্ট বলি যেটাকে, যতই বলি তারপর কিন্তু ঘরটা অগোছল থাকে। তারেক রহমান বাস্তবতা কি, কোন প্রেক্ষাপটে উনি দেশের বাইরে, ম্যাডাম কোন প্রেক্ষাপটে অসুস্থ, এর পরেও দলকে যে ধরে রেখেছেন তারেক রহমান আজকে ভিশনারি, উনি কি করবেন এবং ছাত্রদেরকে বার্তা দিয়েছেন। শুধু আন্দোলন তো গেল,
তারপরে আমাদের কি করণীয়, এই একটা ভিশনারি কিন্তু আজকে উনি কিন্তু একটা স্পিচ উনি জাতির উদ্দেশ্যে দিয়েছেন। এইখানে আমি খুব আশাবাদী, আগামী সেপ্টেম্বরে ইনশাআল্লাহ এ দেশবাসী তারেক রহমানের উপস্থিতি দেখবে, এবং আসার পরে আমি সবচেয়ে বেশি আশাবাদী এই বিএনপির অগোছালো বিএনপি এবং অনিয়ন্ত্রিত যদি আমাকে স্বীকার করি, তারেক রহমান তার শক্ত হাতে তার এই দলকে এবং বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। এবং তার যে আজকে স্লোগান, এই স্লোগানের মধ্যে দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই স্লোগানটা হলো, আপনারা শুনেছেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য ভোট। উনি কিন্তু আজকে এই ভোটের জন্য মানুষের কাছে কিন্তু একটা বার্তা দিয়েছেন। তা আমরা মনে করি যে যার আঙ্গিকে, এনসিপি, জামাতে ইসলাম, অপরাপর যে যার আঙ্গিকে তার প্রতীক নিয়ে জনগণের কাছে একটা বার্তা নিয়ে যাক, আমরা গণতন্ত্রকে ভালোবাসি, আর কোনো ফেসিস্টের দিকে আমরা যাব না। একটা কথা বলি, এইবারের 24 আমাদের সামনে একটা জলজলা কিন্তু একটা প্রমাণ। এরপরে হাসিনার মতো সংগঠন, আওয়ামী লীগের মতো সংগঠন পালাই যাইতে হয়, এই দৃশ্যটা ভুলে যাবে কোনো রাজনীতিবিদরা। তরুণরা যারা আগামী দিনে আসছেন, আপনাদের কাছে আমরা বলি, আপনাদের বয়স, আপনাদের অভিজ্ঞতা, আপনারা আমাদের তো সন্তানদের তুলনায়, তো আপনারা এই দেশকে ভালোবাসতে শিখেন, গণতন্ত্রের জন্য আপনার দৃঢ়প্রত্যয়ী হন, এবং আমার মনে হয় আপনারা যদি ধৈর্য ধরেন এবং সৎ থাকেন, আগামী দিন আপনাদেরকে এই দেশের মানুষই আপনাদেরকে সঠিক জায়গা করে দিবে। এই জন্য আমরা মনে করি মুরব্বীদের মানেন, যারা জনপ্রিয় দল, যারা অভিজ্ঞতা আছে, তিনবারের রাষ্ট্র ক্ষমতা যারা চালিয়েছেন, তা আমার মনে হয় আপনারা এমনভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে সহায়তা করেন, প্রেশার গ্রুপ বলেন, আর এমনভাবে দাঁড়িয়ে থাকেন যে আর কাউকে বেলানে যেতে দিব না। সোজা বাংলা যেটা বললাম, আপনারা অপেক্ষা করেন। এবং আমরা হাসিনার বাইরে গিয়ে আমরা সবাই একমত থাকি না ভাই। আমরা মনে করি মানুষ খুশি হবে, গণতন্ত্র মানুষগুলো খুশি হবে, এইটাই হবে আগামী দিনের